হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে জুলজি ক্লাসে আমরা আলোচনা করছি অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, জুলজি চ্যাপ্টার 1। অলরেডি আমাদের চ্যানেলে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন পার্ট 1 আপলোড করা হয়েছে, বাট কিছু প্রবলেমের জন্য পার্ট 2 আমরা নিয়ে আসতে পারিনি। সো আজকে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন পার্ট 2তে আমরা আলোচনা করব অ্যানিমেলিয়া কিংডমের বিভিন্ন পর্বের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যানিমাল ডাইভার্সিটি সম্পর্কে। অ্যানিমাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য সাধারণত তিনটা ভাগে হয়ে থাকে: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, যাকে আমরা পাবজি দিয়ে মনে রেখেছিলাম। নেক্সটে আমরা দেখলাম অ্যানিমাল ক্লাসিফিকেশন কেন করা হয় এবং কিভাবে করা হয়, কি কি ভিত্তি আমরা মেনে চলি। প্রথমত আমাদের অ্যানিমাল ক্লাসিফিকেশন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সর্বপ্রথম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রাণীদের এই বিভিন্নতাকে লক্ষ্য করেছিলেন এবং তিনি প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন। এবং এরই পরবর্তীতে আমরা প্রাণীদের নিয়ে বিভিন্ন গবেষণা করি এবং তাদের বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখে আমরা তাদের সব ধরনের বৈচিত্র্য বা সব ধরনের বৈশিষ্ট্য, তারা কে কেমন, তাদেরকে চেনার জন্য আমরা একটা সুষ্ঠু বিন্যাসের আয়োজন করি, যাকে আমরা বলছিলাম শ্রেণী বিন্যাস। এবং এক্ষেত্রে আমরা কয়েকটা ভিত্তি আলোচনা করেছিলাম, যেমন দেহের আকার, তাদের সংগঠন মাত্রা, ক্লিভেজ, জীবন পদ্ধতি, ট্যাগমাটাইজেশন, খণ্ডকায়ন, ভ্রূণস্তর, প্রতিসাম্যতা ইত্যাদি বিভিন্ন ধরনের ভিত্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং কথা ছিল পার্ট 2তে আমরা নিয়ে আসবো বিভিন্ন পর্বে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। সো আজকের ক্লাসে আমরা কিংডম অ্যানিমেলিয়ার সম্পর্কে জানবো, তবে এক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে তোমাদের সামনে সব কিছু প্রেজেন্ট করবো। নর্মালি চ্যাপ্টার 1 অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা বাদ দিয়ে থাকি একটা কারণে, যেখানে প্রচুর পরিমাণে বৈশিষ্ট্য এবং এত বৈশিষ্ট্য সহজে মনে রাখা যায় না। তো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে সব কিছু ছক আকারে উপস্থাপন করব। তাহলে দেখে নিই ছক আকারে আমরা কিভাবে উপস্থাপন করছি। কিংডম অ্যানিমেলিয়ার সবগুলো পর্বকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করে নিই: মেজর ফাইলা অ্যান্ড মাইনর ফাইলা। মেইনলি এই চ্যাপ্টারে আমরা মেজর ফাইলাগুলোকে নিয়ে আলোচনা করব। মেজর ফাইলা 9টি, 8টি নন কর্ডাটা এবং 1টি কর্ডাটা। সো এই 9টি মেজর ফাইলা নিয়ে আমরা আলোচনা করব। এবার আমাদের চলে যেতে হবে এই 9টি পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য, কেন তাদেরকে আমরা এই 9টা পর্বে ভাগ করছি, কোন কোন প্রাণীকে আমরা এই পর্বে ফেলবো, তার জন্য আমাদের হেল্প নিতে হবে লাস্ট ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি পড়েছিলাম। সো আজকে সেই পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ছকটা ফিল আপ করবো। শ্রেণীবিন্যাসের প্রথম ভিত্তিটি ছিল দেহের আকার। তারা কি আনুবীক্ষণিক হয়ে থাকে নাকি বৃহত্তর হয়ে থাকে? প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা তারা আনুবীক্ষণিক হয়ে থাকে এবং বৃহৎ হয়ে থাকতে পারে, বাট বাকিরা সবাই বৃহত্তর প্রাণী হয়ে থাকে। এবং প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা দেখি তারা আনুবীক্ষণিক যেমন হয়ে থাকে তেমনি 30 মিটার পর্যন্ত লম্বা প্রাণীও দেখা যায়। এবং নেমাটোডার ক্ষেত্রে আকারটা থাকে 1 মিটার পর্যন্ত। সেকেন্ড, সংগঠন মাত্রা। কোষীয় মাত্রার গঠন, কোষ টিস্যু মাত্রার গঠন, টিস্যু অঙ্গমাত্রার গঠন এবং অঙ্গতন্ত্র মাত্রার গঠন। মেইনলি 4 ধরনের সংগঠন মাত্রা হয়ে থাকে। তার মধ্যে পরিফেরা সম্পূর্ণরূপে কোষীয় সংগঠন মাত্রার অন্তর্ভুক্ত। নিডারিয়ার ক্ষেত্রে আমরা কিছুটা টিস্যু মাত্রা দেখতে পারি, কমপ্লিট থাকে না তার সংগঠন মাত্রাটা, জাস্ট টিস্যু মাত্রা বলা আছে। প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা দেখি টিস্যু অঙ্গমাত্রা এবং বাকিরা প্রত্যেকে অঙ্গতন্ত্র মাত্রার অন্তর্ভুক্ত। তাহলে আকারের ক্ষেত্রে আমরা দেখলাম শুধুমাত্র প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডের ক্ষেত্রে আমরা আনুবীক্ষণিকটা দেখতে পারি এবং বাকিরা বাদবাকি সবাই বৃহত্তর। এবং সংগঠন মাত্রার ক্ষেত্রে দেখলাম পরিফেরা কোষ সংগঠন মাত্রা, নিডারিয়া টিস্যু সংগঠন মাত্রা এবং এক্ষেত্রে আংশিক টিস্যু সংগঠন মাত্রা দেখা যায়। প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা এবং বাকিরা সবাই অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। নেক্সট, জীবন পদ্ধতি। তারা কিভাবে জীবন ধারণ করে থাকে? সাধারণত বিভিন্ন পর্বের প্রাণীরা মুক্ত হয়ে থাকে। এক্ষেত্রে পরিফেরা, নিডারিয়া অথবা কর্ডাটা আমরা যেটাই বলি না কেন তারা বেশিরভাগই মুক্ত। তবে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা দেখতে পারি তাদের জীবন পদ্ধতিটা অধিকাংশ ক্ষেত্রে পরজীবী হয়ে থাকে, তবে মুক্তজীবী হিসাবেও তারা বেঁচে থাকতে পারে। এবং যদি আমরা নেমাটোডার ক্ষেত্রে একটু দেখি তাহলে দেখব যে জলচর, স্থলচর, মুক্তজীবী, পরজীবী সব কিছু এই ক্ষেত্রে দেখা যায়।
সেমভাবে আমরা যদি অ্যানিলিডার ক্ষেত্রে চলে আসি, তাহলে অ্যানিলিডাতে আমরা দেখব তারা বেশিরভাগই স্বাধীন হয়ে থাকে। তাহলে নেমাটোডের ক্ষেত্রে আমরা দেখলাম মিক্সড, তারা সবই থাকে। অ্যানিলিডে বেশিরভাগ ক্ষেত্রে স্বাধীন হয়ে থাকে, তবে কিছু কিছু পরজীবী থাকতে পারে। অ্যান্ড আর্থ্রোপোডার ক্ষেত্রেও দেখলাম তারা মিক্স, তারা সব জায়গাতেই কম বেশি আছে, এবং আর্থ্রোপোডা হচ্ছে সবচেয়ে বড় পর্ব, এখানে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকে। অ্যান্ড সংখ্যার দিক থেকে মলাস্কা সেকেন্ড অ্যান্ড কর্ডাটা থার্ড। তাহলে প্রথম হচ্ছে সবচেয়ে বড় পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা, সেকেন্ড হচ্ছে মলাস্কা, অ্যান্ড থার্ড হচ্ছে কর্ডাটা। সো আমরা জীবন পদ্ধতি দেখলাম। এবার চলে আসি ক্লিভেজ। ক্লিভেজের ক্ষেত্রে বৈশিষ্ট্যে কোনো ক্লিয়ার ধারণা আমাদেরকে দেওয়া নেই, তবে ক্লিভেজের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু বৈশিষ্ট্য যেটা দেখতে পারি, মলাস্কাতে আমরা সর্পিলাকার ক্লিভেজ দেখতে পারবো। সর্পিলাকার ক্লিভেজ, আমি এক্ষেত্রে খুব শর্ট করে প্রত্যেকটা টার্ম লিখছি অ্যান্ড মুখে বলে দিচ্ছি, কাইন্ডলি এই ছকটা একটু মাথায় রাখার চেষ্টা করবে এবং আজকে ক্লাসের সাথে সাথে প্লিজ নোট ডাউন করে রেখে দাও, অথবা একটি স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এই ছকটা তোমাদের এখন যেমন হেল্প করবে, অ্যাডমিশনেও তার থেকে অনেক বেশি হেল্প করবে। লাস্ট মুহূর্তে একটা ছক পরে তুমি ফুল চ্যাপ্টার কভার করতে পারবে। এবার যদি অ্যানিলিডার ক্ষেত্রে বলি, অ্যানিলিডাও সেমভাবে সর্পিলাকার ক্লিভেজ সম্পন্ন হয়ে থাকে, সর্পিলাকার ক্লিভেজ। আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা দেখতে পারি অরিও ক্লিভেজ দেখতে পারি আর্থ্রোপোডার ক্ষেত্রে, এবং কর্ডেটের ক্ষেত্রে নর্মালি আমরা দেখে থাকি দ্বিপার্শ্বীয়। এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, কর্ডাটার দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হলেও কর্ডাটার অন্তর্ভুক্ত পাখি, সরীসৃপ এবং মাছে তাদের ক্ষেত্রে সর্পিলাকার ক্লিভেজ দেখা যায়। এবং এটা যেহেতু বইয়ে ব্যতিক্রম আকারে লেখা আছে, এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন বেশি হয়, ইভেন অ্যাডমিশনেও এখান থেকে প্রশ্ন হয় যে নিচে কোন প্রাণীতে সর্পিলাকার ক্লিভেজ দেখা যায় না, এই তিনটে অপশনের সাথে অন্য কোনো একটা অপশন দিয়ে তোমাদেরকে কোশ্চেনটা করা হবে। ওকে, সো এই লাইনটা খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সটে চলে আসি ভ্রূণস্তর। এক্ষেত্রে শুধুমাত্র নিডারিয়া দ্বিভ্রূণস্তরী, যার সম্পর্কে আমরা হাইড্রাতে পড়বো। হাইড্রা দ্বিভ্রূণস্তরী প্রাণী, এবং বাকিরা সবাই প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত সবাই ত্রিভ্রূণস্তরী, কথাটাই মাথায় রাখবে। এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ফুল ছক মুখস্থ করতে হচ্ছে না, আমরা জাস্ট এইটুকু মনে রাখবো যে নিডারিয়া দ্বিভ্রূণস্তরী, তারপরে সবাই ত্রিভ্রূণস্তরী। আমি যেই পয়েন্টগুলো লিখছি এগুলো একটু হাইলাইটেড পয়েন্ট, অ্যান্ড এগুলো বেশি বেশি করে মাথায় রাখবে। এবার চলে আসি প্রতিসাম্যতা। প্রতিসাম্যতার ক্ষেত্রে মনে রাখবে পরিফেরা মেইনলি কোনো ধরনের প্রতিসাম্যতা নেই, এটা হচ্ছে অপ্রতিসাম্য। নিডারিয়ার ক্ষেত্রে নিডারিয়া হচ্ছে অরিও প্রতিসাম্য, এবং এক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে একাইনোডার্মাটার ক্ষেত্রে একাইনোডার্মাটাকে আমরা বলছি পঞ্চ অরিও। বাট পঞ্চ অরিও যদি মাথায় না থাকে, অ্যাটলিস্ট অরিও অ্যান্সার করে দেওয়া আসবে যে একাইনোডার্মাটা অরিও প্রতিসাম্যতা বিশিষ্ট, অ্যান্ড বাকি সবাই হচ্ছে দ্বিপ্রতিসাম্য। প্রতিসাম্যতা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিত্তি, যেটাকে নিয়ে আমরা শ্রেণীবিন্যাসে আলোচনা করছি। অ্যান্ড এছাড়াও আরও দুইটা আছে, সেটা হচ্ছে খণ্ডকায়ন এবং অঞ্চলায়ন। লাস্ট ক্লাসে আমি খণ্ডকায়ন এবং অঞ্চলায়ন নিয়ে আলোচনা করেছিলাম। এই দুইটা পয়েন্ট খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দুইটাই সম্পূর্ণ ভিন্ন জিনিস। খণ্ডকায়ন হচ্ছে একটা প্রাণী দেহকে আমরা যদি বিভিন্ন খণ্ডে বিভক্ত করতে পারি, সেটা সমান হোক অসমান হোক, বাট তাকে দেখে যদি মনে হয় সে বিভিন্ন খণ্ডে খণ্ডিত এবং প্রকৃতপক্ষেও যদি তাই হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলছি খণ্ডকায়ন হয়েছে সেই প্রাণীতে। বাট যদি আমি অনেকগুলো খণ্ড নিয়ে একটা নির্দিষ্ট অঞ্চল গঠন করি, তাহলে তাকে আমি বলছি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। এই ট্যাগমাটাইজেশনটা মেইনলি আর্থ্রোপোডা পর্বের অন্যতম বৈশিষ্ট্য। এবং অন্য কোনো পর্বে এই বৈশিষ্ট্যটা দেখা যায় না। এবং আমি যদি খণ্ডকায়নের কথা চিন্তা করি, তাহলে খণ্ডকায়নটা মেইনলি অ্যানিলিডা এবং একাইনোডার্মাটার ক্ষেত্রে প্রযোজ্য। অ্যানিলিডা এবং একাইনোডার্মাটার ক্ষেত্রে আমরা সাধারণত খণ্ডকায়নটা দেখে থাকি। এবং অঞ্চলায়ন জিনিসটা কি, খণ্ডায়নগুলোকে আমরা যখন একটা অঞ্চলের অন্তর্ভুক্ত করি, বা যেমন আমরা ঘাসফড়িং যখন পড়বো তখন দেখবো যে মাথার একটা অঞ্চল, বক্ষ অঞ্চল, তো সেই অঞ্চলগুলো যে আমরা ভাগ করতে পারছি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ট্যাগমাটাইজেশন। পরপরই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট আমাদের জন্য।
অ্যান্ড সাধারণত এখান থেকে 2 মার্কসের কোশ্চেন এসে থাকে। লাস্ট ক্লাসে পার্ট 1-এ আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা এখনও ক্লাসটা দেখোনি কাইন্ডলি প্লিজ ক্লাসটা অ্যাটেন্ড করে নেবে, বিকজ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমরা যে স্টেজে থাকো না কেন। এবার চলে আসি নেক্সট পয়েন্ট, সিলোম। সিলোম সিলোম কি? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম সিলোম সম্পর্কে। ত্রিভ্রূণস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর হতে যে গহ্বরটা সৃষ্টি হয়, এবং সেই গহ্বরটা কিসে সৃষ্টি হয়? মেসোডার্মাল কোষ নির্মিত হয়ে থাকে এবং পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তাকে আমরা বলছি সিলোম। খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা, 1 মার্কসের জন্য আসে, সাধারণত 1 মার্কসের জন্যই বেশি আসে। অ্যান্ড সিলোমটার অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো তোমাকে মেনটেন করে সংজ্ঞাটা লিখতে হবে। লাস্ট ক্লাসে অলরেডি আমি এই সম্পর্কে আলোচনা করেছি, তবুও এই ক্লাসে একবার বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে অবশ্যই ত্রিভ্রূণস্তরী হতে হবে। ত্রিভ্রূণস্তরী প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের সিলোম আমরা দেখতে পারি, এবং তার যে সৃষ্টিটা, সিলোমের সৃষ্টিটা মেইনলি হয়ে থাকে ভ্রূণীয় পরিস্ফুটনের টাইমে। ভ্রূণীয় পরিস্ফুটনের টাইমে একটা গহ্বর সৃষ্টি হয় যেখানে থাকে মেসোডার্মাল সেল, মেসোডার্মাল সেল, এবং যে ঝিল্লিটা থাকে তাকে কি বলা হচ্ছে? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত থাকে। তাহলে এই 4টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ত্রিভ্রূণস্তরী প্রাণী, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্মাল কোষ নির্মিত পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত যে গহ্বরটা আমরা দেখি তাকে আমরা বলছি সিলোম। এখন সিলোম থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যাসিলোমেট। যদি থাকে তাহলে তাকে আমরা বলছি ইউসিলোমেট। আর যদি এমন হয় যে প্রকৃতপক্ষে তার কোনো ধরনের সিলোম নেই, বাট দেখে মনে হচ্ছে যে এটা সিলোমের মতোই কিছু একটা, তখন তাকে আমরা বলছি সিউডোসিলোমেট প্রাণী। এখন দেখে নিই কোন পর্বে কী ধরনের সিলোম থাকে। মেইনলি একটা কথা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডার ক্ষেত্রে তুমি সিউডোসিলোমেটটা দেখবে। সিউডোসিলোমেট অর্থাৎ তার প্রকৃতপক্ষে কোনো ধরনের সিলোম নেই, বাট দেখে মনে হচ্ছে সিলোম আছে। তার বাম পাশে সব কিছু হচ্ছে অ্যাসিলোমেট, অ্যান্ড ডান পাশের সব কিছু হচ্ছে ইউসিলোমেট। আমি বাম ডান বলছি বিকজ আমি নিজেও এভাবে মুখস্থ করতাম। তোমার পরীক্ষার হলে কখনোই এই 9টা নাম পরপর যদি কারো মাথায় আসে, সে সত্যি ব্রিলিয়ান্ট। বিকজ তুমি যখন টেনশনে থাকো এবং এত বড় একটা ছক থেকে জাস্ট একটা কোশ্চেন থাকে, তখন এত কিছু মাথায় আসে না। তোমাকে এই ছকটা এমনভাবে সাজাতে হবে যেন তুমি যখন পরীক্ষার হলে বসে চিন্তা করবে তোমার সামনে ফুল ছকটা উঠে চলে আসে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট, তার বাম পাশে সবাই অ্যাসিলোমেট, বাম পাশে 3টা এবং ডান পাশে 5টা হচ্ছে ইউসিলোমেট। এবার চলে আসি নটোকর্ড। নটোকর্ডও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ভিত্তি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। মেইনলি ছকে আমরা সব ধরনের ইম্পর্ট্যান্ট ভিত্তিগুলো নিয়ে আলোচনা করছি। নটোকর্ডের ক্ষেত্রে স্বাভাবিক, যেহেতু কর্ডাটা হচ্ছে একমাত্র কর্ডেড পর্ব, তাদের ক্ষেত্রে শুধুমাত্র নটোকর্ড দেখা যায়, এবং সেক্ষেত্রে তাদের শুধুমাত্র ভ্রূণীয় পরিস্ফুটনের সময় নটোকর্ড থাকতে পারে। এমনও হতে পারে ভ্রূণীয় পরিস্ফুটনের পরে তারা যখন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হলো নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হতেও পারে, নাও হতে পারে। হলে কি হবে না হলে কি হবে সেটা আমরা আরেকটু পরে জানতে পারবো। আপাতত শুধু জানলাম নটোকর্ড হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্য। অ্যান্ড লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে পৌষ্টিক নালী। সৃজনশীল অত বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরও পৌষ্টিক নালী অনেক বড় একটা প্রভাব ফেলে আমাদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। সো পৌষ্টিক নালীতে আমরা দেখতে পাবো যে 2 ধরনের প্রাণী আমরা দেখি। পৌষ্টিক নালী থাকা না থাকার ভিত্তিতে 2 ধরনের প্রাণী দেখা যায়। একটা হচ্ছে প্যারাজোয়া। প্যারাজোয়া কারা? যাদের কোনো ধরনের পৌষ্টিক নালী থাকে না। পৌষ্টিক নালী না থাকলে তাকে আমরা বলছি প্যারাজোয়া, এবং তা হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। এবং বাকি সবাই হচ্ছে অ্যান্টেরোজোয়া, যাদের পৌষ্টিক নালী বিদ্যমান। আই থিঙ্ক খুব সিম্পলি তোমাদের সামনে ছকটা আমি তুলে ধরতে পেরেছি। জাস্ট তোমাকে 9টা পর্বের নাম মনে রাখতে হবে, অ্যান্ড এখানে আমি 11টার ভিত্তির কথা উল্লেখ করেছি। 11টা ভিত্তি একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি, এগুলো তো গেল নর্মাল কিছু শ্রেণীবিন্যাসের 11টা ভিত্তি সম্পর্কে আলোচনা করছিলাম। এছাড়াও এসব পর্বে কিছু ভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে। এবার আমরা একটু দেখবো সেই পয়েন্টগুলো কি, যেগুলো আমাদের এই মুহূর্তে মাথায় রাখতে হবে। ফার্স্টেই চলে আসি পরিফেরা। পরিফেরা পর্ব বলতে আমরা মেইনলি বুঝি স্পঞ্জ জাতীয় কিছু সামুদ্রিক প্রাণী। তারা অনেকটা স্পঞ্জের মতো হয়, এটা হচ্ছে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারা স্পঞ্জের মতো হয় এবং দেহপ্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র দেখা যায়। অস্টিয়া, জাস্ট এই পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। এই চ্যাপ্টারের সবগুলা বৈশিষ্ট্য আমি যদি ঠিকমতো মনে রাখতে চাই। দেন এখানে আর কি কি থাকে? এখানে কিছু স্পিকিউল থাকে। স্পিকিউল হচ্ছে
কিছু চূর্ণময় কাঁটা, কিছু চূর্ণময় কাঁটা এবং এক ধরনের জৈব তন্তু থাকে। এই জৈব তন্তুর নাম হচ্ছে স্পঞ্জিন। স্পঞ্জিন এই নামটা আশা করি মনে থাকবে। পরিফেরা মানেই হচ্ছে স্পঞ্জ, পরিফেরা মানেই হচ্ছে স্পঞ্জ, এবং এরা বেশিরভাগ টাইমে সামুদ্রিক হয়ে থাকে। আমরা দেখলাম তাদের দেহপ্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, স্পিকিউল নামক চূর্ণময় কাঁটা থাকে, জৈব তন্তু যা দেহের কাঠামো গঠন করে তাকে আমরা বলছি স্পঞ্জিন, স্পঞ্জিন। এছাড়াও তাদের অন্তঃপ্রাচীরে ফ্লাজেলাযুক্ত কিছু কোষ থাকে, তাদেরকে আমরা বলছি কোয়ানোসাইট, কোয়ানোসাইট। এবং এই বিশেষ ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষগুলা পরবর্তীতে নালীতন্ত্রে গিয়ে মুক্ত হয়, এবং এই নালীতন্ত্রটা দেহের বিভিন্ন স্থানে অবস্থিত স্পঞ্জোসেল নামক প্রশস্ত গহ্বরে মিলিত হয়। তাহলে তাদের যে গহ্বরগুলো থাকে তাদেরকে আমরা বলছি স্পঞ্জোসেল, স্পঞ্জোসেল। লেখাগুলো যদি বোঝা না যায় কাইন্ডলি বই থেকে একটু দেখে নিতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড আমি বই থেকে পড়ানো ট্রাই করছি। স্পঞ্জোসেল, এবং এই যে স্পঞ্জোসেল তাদের যে শীর্ষ প্রান্তটা একটি বড় প্রান্তিক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়ে যায়, তাকে আমরা বলছি অস্কুলাম, অস্কুলাম। এই 6টা ওয়ার্ড মনে রাখলে আশা করি পরিফেরা সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারবো। পরিফেরা বলতে আমরা কি বুঝি তাহলে? স্পঞ্জ জাতীয় প্রাণী, মেইনলি সামুদ্রিক হয়ে থাকে, অস্টিয়া থাকে তাদের দেহে, তাদের দেহে অসংখ্য ছিদ্রযুক্ত থাকে যাকে আমরা বলছি অস্টিয়া। স্পিকিউল জাতীয় চূর্ণময় কাঁটা থাকে, জৈবতন্তু থাকে যাকে আমরা বলছি স্পঞ্জিন। কোয়ানোসাইট থাকে, কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কিছু কোষ থাকে যারা পরবর্তীতে স্পঞ্জোসিল উন্মুক্ত হয়, এবং সেই স্পঞ্জোসিলগুলা অস্কুলামে গিয়ে উন্মুক্ত হয় যা পরবর্তীতে দেহের বাইরে উন্মুক্ত হয়ে যায়। এবার চলে আসি নিডারিয়া। নিডারিয়া বলতে আমি কি বুঝি? মেইনলি নিডারিয়ার বৈশিষ্ট্য যদি আমি আলোচনা করতে চাই, একটা কথা বারবার মাথায় আসে, হাইড্রা। আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে হাইড্রা সম্পর্কে পড়বো তখন তোমরা দেখবে যে নিডারিয়া সম্পর্কে তোমাদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো হাইড্রাতে আমরা কি বুঝি? প্রথমত তারা হচ্ছে দ্বিভ্রূণস্তরী, তার মানে তাদের স্তর থাকবে দুইটা, ডিপ্লোব্লাস্টিক হয়ে থাকবে তারা, দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক বলা হয়। এবং এক্ষেত্রে একটু বলে রাখি, প্রত্যেকটি ইংলিশ টার্ম মুখস্থ করার ট্রাই করবে। মুখস্থ বলতে হচ্ছে মনে রাখার ট্রাই করবে, বিকজ এই মুহূর্তে তোমাদের কোশ্চেন তো ইংলিশে আসতেই পারে, যে কোনো অপশন, যেহেতু তোমাদের প্রত্যেকটার ইংলিশ আছে, কোশ্চেন ইংলিশে আসতেই পারে, বাট অ্যাডমিশন টেস্টে এবং সামনের লাইফে তোমরা ভার্সিটি লাইফে যেখানেই যাও না কেন প্রত্যেকটারই ইংলিশ টার্ম খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো এখন থেকে ট্রাই করবে ইংলিশ টার্মগুলো অ্যাটলিস্ট মনে রাখার জন্য, বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো মনে রাখার জন্য। সো হাইড্রাতে আমরা দেখলাম দ্বিভ্রূণস্তরী, ডিপ্লোপ্লাস্টিক, ডিপ্লোপ্লাস্টিক। বাইরের যে স্তরটা থাকে তাকে আমরা বলছি এপিডার্মিস, এবং ভেতরের স্তরটাকে আমরা এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বলে থাকি, গ্যাস্ট্রোডার্মিস। ওকে, এক্ষেত্রে হাইড্রা যখন আমরা পড়বো তখন আমরা দেখবো তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে নিডোসাইট কোষ। নিডোসাইট নামক তাদের এক বিশেষ ধরনের কোষ থাকে যেখানে নেমাটোসিস্ট উপস্থিত থাকে, নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট উপস্থিত থাকে। এদের কাজ কি? এরা মেইনলি আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর তোমার যখন শিকার করতে চাই সেক্ষেত্রে তোমাদের এই ধরনের কোষগুলোর প্রয়োজন হয়ে থাকে। নেমাটোসিস্ট আর নিডোসাইট এগুলো হচ্ছে নিডারিয়ার অন্যতম বৈশিষ্ট্য, মৌলিক কিছু বৈশিষ্ট্য। এবং এক্ষেত্রে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তাদের দেহের মুখটা যদি এখান থেকে শুরু হয় এবং শেষটা যদি এখানে হয়, এই সম্পূর্ণ পথ জুড়ে তাদের একটা ফাঁকা গহ্বরের মতো একটা নালীপথ থাকে যাকে আমরা বলছি সিলেন্টেরন, সিলেন্টেরন। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখা ট্রাই করবে, এগুলো হচ্ছে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যের কিওয়ার্ড, এবং এদের কথা একটা মাথায় রাখবে, সেটা হচ্ছে 20টি প্রজাতির নিডারিয়ান কেবলমাত্র স্বাদু পানিতে থাকে, বাকিরা সবাই সামুদ্রিক। তার মানে 20 ধরনের নিডারিয়ান তারা কেবলমাত্র স্বাদু পানিতে বা পুকুরের পানিতে নর্মালি আমাদের আশেপাশের জলাশয়ে থাকতে পারবে, তবে অবশ্যই তাদের জন্য স্বচ্ছ পানি লাগবে, তারা নোংরা পানিতে বাস করতে পারে না। এই পয়েন্টসগুলো আমরা হাইড্রা পড়ার টাইমে আরও ক্লিয়ারলি জানবো। এটা গেল নিডারিয়ার কথা, তাহলে পরিফেরা পড়া হলো, নিডারিয়া পড়া হলো। এবার আমি চলে যাচ্ছি মলাস্কাতে। আমি প্লাটিহেলমিনথেস, নেমাটোডা অ্যান্ড অ্যানেলিডা এটা সবার লাস্টে পড়াবো। এবার আমি চলে যাচ্ছি মলাস্কাতে। সো মলাস্কা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কিছু মাংসল প্রাণী যারা মিলি দ্বিতীয় বৃহত্তম পর্বের অন্তর্ভুক্ত থাকে, তারা কিছু মাংসল প্রাণী, এবং তাদের দেহ খুবই নরম হয়, এতটাই নরম হয় যে তাদের দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য একটি শক্ত আবরণের দরকার হয়, যেমনটা আমরা শামুক ঝিনুকে দেখে থাকি। এবং তাদের ক্ষেত্রে এক ধরনের পাতলা আবরণ থাকে
মেন্টাল। মেন্টাল হচ্ছে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, তাদের দেহ মেন্টালের নামক আবরণে আবৃত থাকে। এছাড়াও তাদের চুনময় খোলক থাকে, তাদের যে শেলটা হয় সেটা চুনময় হয়, চুন থাকে তার প্রধান উপাদান। এবং পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীটা মেইনলি ইউ আকৃতির হয়, তাহলে মলাস্কার যে পৌষ্টিক নালী সেটা হবে ইউ আকৃতির, এটা একটু মাথায় রাখবে, ইউ আকৃতির হবে। এবং তাদের রেডুলা থাকে, তাদের রেটিজিউবা বা রেডুলা থাকে। এছাড়াও তাদের বিশেষ দুইটা বৈশিষ্ট্য হচ্ছে শ্বসনের ক্ষেত্রে তাদের ফুলকাও থাকতে পারে, ফুসফুসও থাকতে পারে, অথবা উভয় অংশই থাকতে পারে, অথবা তারা মেন্টাল দিয়ে শ্বাস গ্রহণ করতে পারে, যে কোনোটাই তারা করতে পারে। ফুলকা ফুসফুস উভয়টাই থাকতে পারে, অথবা মেন্টাল দিয়ে তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এবং রক্তে তাদের হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন থাকে এবং অ্যামিবোসাইট থাকে, অ্যামিবোসাইট এটা হচ্ছে তাদের দুই ধরনের কণিকা, রক্তে উপস্থিত দুই ধরনের কণিকা, হিমোসায়ানিন অ্যান্ড অ্যামিবোসাইট। এবং লাস্ট পয়েন্ট, বাট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, অবজেক্টিভ হিসেবে তোমার অ্যাডমিশন এটা প্রায় আসে, সেটা হচ্ছে তাদের সংবহন হচ্ছে অর্ধমুক্ত, সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করে রাখো তোমরা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের অ্যাডমিশনের জন্য। অর্ধমুক্ত থাকে মলাস্কার সংবহন তন্ত্র। এবার চলে আসি আর্থ্রোপোডা, আমি অ্যানালিটাটাকে আপাতত স্কিপ করছি। এবার চলে আসি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা তো আমরা সবাই চিনি, তেলাপোকা, চিংড়ি, প্রজাপতি, মাছি, বেশিরভাগ ধরনের পতঙ্গই আসলে এই পর্বের অন্তর্ভুক্ত আর্থ্রোপোডা। এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য কি বলেছিলাম, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, তারা অঞ্চলায়নের সৃষ্টি করে। যেমনটা আমরা পড়বো হচ্ছে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে, ঘাস ফড়িং যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে সেকেন্ড চ্যাপ্টারে আর্থ্রোপোডা কীভাবে অঞ্চলায়নটা বা ট্যাগমাটাইজেশনটা হয়ে থাকে। এখন যদি আসি আর্থ্রোপোডা পর্বের মেইন বৈশিষ্ট্যগুলো কি, প্রথমত বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, এখানে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকে এবং এদের প্রায় 90%ই পতঙ্গ হয়ে থাকে, প্রায় 90%, বা আমরা বলতে পারি যে পুরা পৃথিবী প্রায় 3/4 প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবং এদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তাদের পঞ্চ ইন্দ্রিয় কার্যকর, যার ফলে তারা যে কোনো পরিবেশে সহজে খাপ খাওয়াতে পারে এবং নিজের নিয়ন্ত্রণে সব কিছু আনতে পারে। এবং তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ট্যাগমাটাইজেশন, ফার্স্টেই বললাম। এছাড়াও তাদের অ্যান্টেনা থাকে, পুঞ্চাক্ষী থাকে, কাইটিন সমৃদ্ধ বহিকঙ্কাল থাকবে। এবং সিলোমের ক্ষেত্রে তার যে সিলোমটা থাকে তা বেশিরভাগ টাইমে রক্তে পূর্ণ হিমোসিল হয়ে থাকে। তাদের পৌষ্টিকতন্ত্র সাধারণত সম্পূর্ণ হয়ে থাকে এবং রক্ত সংবহন, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, রক্ত সংবহনটা উন্মুক্ত। আমি বারবারই পয়েন্টসগুলো বলছি বিকজ এগুলো অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা হয়তো একটু লেন্দি হবে, বাট ইনশাল্লাহ যদি মন দিয়ে তোমরা ক্লাসটা করো, আই থিঙ্ক তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশন প্রায় অনেকখানি হয়ে যাবে এখান থেকে, যদি আজকের ক্লাসটা মন দিয়ে করতে পারো এবং এগুলো মাথায় রাখতে পারো। তাহলে আমরা দেখলাম আর্থ্রোপোডার সংবহন তন্ত্রটা উন্মুক্ত হয়ে থাকে। এছাড়াও তাদের বিভিন্ন রেচনাঙ্গ থাকে হচ্ছে মালপিসিয়ান নালিকা। এছাড়াও তাদের কক্সাল, অ্যান্টেলান এবং ম্যাক্সিলারি গ্রন্থি দেখা যায়। এই পয়েন্টসগুলো আপাতত আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বো তখন এই সম্পর্কে আরও অনেক ধারণা আমরা পাবো। সো আপাতত আর্থ্রোপোডা সম্পর্কে এইটুকুই জানি, এটা হচ্ছে বৃহত্তম পর্ব অ্যান্ড এখানে পঞ্চ ইন্দ্রিয় তাদের অ্যাক্টিভ থাকে সবসময়, উন্মুক্ত রক্ত সংবহন থাকে, পুঞ্চাক্ষী, অ্যান্টেনা থাকে অ্যান্ড হিমোসিলটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার চলে আসছি একাইনোডার্মাটা মেইনলি সকল ধরনের সামুদ্রিক সদস্য, তাদের বেশিরভাগ সদস্যই হচ্ছে সামুদ্রিক, যেমন তারা মাছ অন্যতম একটা বৈশিষ্ট্য, তারা মাছ, তারপর সূর্য তারা, সমুদ্রের বিস্কিট, অনেক ধরনের নাম আছে তোমাদের এখানে। সো তাদের ক্ষেত্রে আমরা অন্যতম একটা বৈশিষ্ট্য পড়েছিলাম, সেটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। তাদের পঞ্চ অরীয় প্রতিসাম্যতা তার মানে কি 5টা ভাগে তুমি ইকুয়ালি ভাগ করতে পারবে, এই ক্ষেত্রে কোনো অংশ কম বেশি হবে না, যে কোনো অংশ থেকে তুমি 5টা ভাগ তাদেরকে করতে পারবে। এবং দেহকে মেইনলি তাদের এই যে মৌখিক তলে সেখানে 5টি অ্যাম্বুলেক্রাল খাদ উপস্থিত থাকে তাদের। নর্মালি আমরা যদি একটা স্টারফিশের কথা চিন্তা করি তাহলে এই ধরনের 5টা খাদ দেখা যায়, অ্যাম্বুলেক্রাল খাদ বলা হয় এগুলোকে, অ্যাম্বুলেক্রাল খাদ উপস্থিত। এছাড়াও তাদের টিউব ফিট থাকে, রক্ত সংবহন তন্ত্রটা অনুপস্থিত থাকে, তবে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র থাকে। বেশিরভাগ সদস্য সামুদ্রিক হয়ে থাকে, একলিঙ্গ প্রাণী হয়ে থাকে অ্যান্ড অন্যতম ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে তাদের দেহ কণ্টকময় হয়ে থাকে।
সো এই গেল অ্যাকাইনোডার্মাটার বৈশিষ্ট্য। মেইনলি এই ধরনের প্রশ্নগুলা তোমাদের কাছে এইভাবে আসে যে সমুদ্র তারা দিয়ে দিল, সমুদ্র তারা স্পঞ্জ অ্যান্ড হাইড্রার কথা দিয়ে দিল উদ্দীপকে, তারপরে বলবে যে হাইড্রার বৈশিষ্ট্য বর্ণনা করো, বা সমুদ্র তারা কোন পর্বে সেই পর্বের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো সেক্ষেত্রে যে কোনো ধর 3 মার্কসের জন্য আসলে সাধারণত 10টা পয়েন্ট, বা 4 মার্কসের জন্য আসলে 10টা 12টা পয়েন্ট আমরা অ্যাড করতে পারলেই হলো। আর সেক্ষেত্রে এই পয়েন্টসগুলো মানে ভিত্তিগুলোকে একটু বেশি সামনে রাখার ট্রাই করবেন। এই যে পয়েন্টসগুলো বলছি এগুলো হচ্ছে হাইলাইটেড কিছু পয়েন্ট, এগুলো তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য, অ্যান্ড এগুলা অবজেক্টিভে অ্যাডমিশনে বেশি আসে, অ্যান্ড তুমি যদি তোমার বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে অ্যাড করো তাহলেও খুব ভালো হয়। সো এগুলো হচ্ছে কিছু হাইলাইটেড পয়েন্ট যেগুলো তোমাকে আপাতত মাথায় রাখতে হবে। করডাটা সম্পর্কে এখন আপাতত আমরা বিস্তারিত কিছু পড়বো না, কারণ করডাটার অনেক শ্রেণী, অনেক উপশ্রেণী সম্পর্কে আমাদেরকে জানতে হবে, করডাটার অনেক ভাগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো তখন আমরা অনেক বৈশিষ্ট্য অলরেডি জেনে যাব। করডাটা মেইনলি তাদের নটকর্ড উপস্থিত থাকে জীবদ্দশায়, জীবনের কোনো না কোনো একটা কালে তাদের নটকর্ড উপস্থিত থাকবে, এবং লাস্টে সেটা মেরুদণ্ডে পরিণত হতেও পারে, নাও হতে পারে। যদি মেরুদণ্ড হয়ে যায় তাহলে তারা মেরুদণ্ডী প্রাণী, অ্যান্ড যদি না হয় তাহলে অমেরুদণ্ডী প্রাণী হয়ে থাকে। এবার চলে আসি প্লাটিহেলমিনথেস, নেমাটোডা অ্যান্ড অ্যানিলিডা। তাদেরকে আমি স্কিপ করেছিলাম এবং তাদের সম্পর্কে জানবো। প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা, তাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, সকল ধরনের কৃমি হচ্ছে এই দুইটা পর্বে উপস্থিত। সকল ধরনের কৃমিগুলা এই পর্বের উপস্থিত থাকে। যেমন আমি যদি প্লাটিহেলমিনথেসের কথা বলতে চাই, এই ক্ষেত্রে বেশিরভাগই থাকে হচ্ছে উভলিঙ্গ প্রাণী থাকে, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা উভলিঙ্গ হয়ে থাকে এবং চ্যাপ্টা হয়ে থাকে। উভলিঙ্গ এবং চ্যাপ্টা এই দুইটা বৈশিষ্ট্য যদি পাও কৃমির ক্ষেত্রে তাহলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। যদি উভলিঙ্গ এবং চ্যাপ্টা দুইটা ওয়ার্ড পাও তাহলে তারা হচ্ছে প্লাটিহেলমিনথেস। এবার যদি একলিঙ্গ এবং নলাকার এই দুইটা পয়েন্ট পাও, একলিঙ্গ এবং নলাকার, তাহলে তারা হচ্ছে নেমাটোডা। উভলিঙ্গ চ্যাপ্টা হলে প্লাটিহেলমিনথেস, একলিঙ্গ নলাকার হলে নেমাটোডা। বাট দুইজনই হচ্ছে কৃমি, অ্যান্ড কৃমি সাধারণত আমাদের দেহে পরজীবী আকারে বাস করে থাকে। সো আপাতত এই দুইটা পয়েন্ট জানলেই হবে, বিকজ তোমাদের কাছে বিভিন্ন ধরনের কৃমির নাম আসে, তাই তো? যেমন ফিতাকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত, তখন তোমাদেরকে জানতে হবে যে ফিতাকৃমি কি একলিঙ্গ নাকি সে নলাকার নাকি চ্যাপ্টা হয়ে থাকে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সেটা আসলে কোন পর্বের অন্তর্ভুক্ত। তবে এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বইয়ে যে কয়টা ছবি আছে, বিশেষ করে তুমি যদি প্লাটিহেলমিনথেসের কথা চিন্তা করো তাহলে রক্তকৃমি, ভেড়ার যকৃৎ কৃমি, শূকরের ফিতাকৃমি, এই তিনটা খুব ইম্পর্টেন্ট এবং এরা হচ্ছে প্লাটিহেলমিনথেসের অন্তর্ভুক্ত। যদি নেমাটোডার ক্ষেত্রে আমি বলি তাহলে হচ্ছে চোখের কৃমি বা লোয়া গোল কৃমি, এবং এক্ষেত্রে বৈজ্ঞানিক নাম সহ মুখস্থ করতে হবে। বৈজ্ঞানিক নাম সহ কেন মুখস্থ করতে হবে? কারণ বৈজ্ঞানিক নামগুলো তোমাকে সৃজনশীলেও লিখতে হবে, অবজেক্টিভ আসবে, অ্যাডমিশনে তো আসবেই, অ্যাডমিশনের বাইরে কোনো কথাই নেই, বৈজ্ঞানিক নাম আসবেই। সো গোল কৃমি, অ্যাসক্রিয়াস লাম্বিকস, এই দুইটা নাম মাথায় রাখতে হবে। চোখের কৃমি এবং গোল কৃমি দুইটা নাম আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নেমাটোডার ক্ষেত্রে। এবার চলে আসি, পড়ে থাকে একজনই, অ্যানিলিডা, তাই তো? এই অ্যানিলিডার ওরা মূলত স্বাধীন হয়ে থাকে, বেশিরভাগই স্বাধীন হয়ে থাকে। এছাড়াও যেমন থাকে কেঁচো, তারপর রক্তকীট, যোগ সাধারণত আমাদের দেহ থেকে রক্ত চুষে নেয়। তো এই ধরনের কিছু পরজীবী থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে তারা স্বাধীন হয়ে থাকে। যেমন কেঁচো কিন্তু আমাদের খুব উপকারে লাগে, সাধারণত যে আমরা সার উৎপন্ন করি, ন্যাচারাল যেসব সার হয়ে থাকে সেখানে আমরা কেঁচো ইউজ করে থাকি। সো অ্যানিলিডার ক্ষেত্রে অন্যতম একটা বৈশিষ্ট্য ধরে নেবে, সেটা হচ্ছে কেঁচো, যোগ, রক্তকীট, এবং তাদের সাধারণত প্যারাপোডিয়া থাকে, প্যারাপোডিয়া থাকে। এই প্যারাপোডিয়া হচ্ছে চলনাঙ্গ যদি কাইটিনময় হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলি সিটি, আর যদি মাংসল হয়ে থাকে তাহলে তাকে আমরা বলছি প্যারাপোডিয়া, এবং তাদের যে রেচনাঙ্গ সেটা হচ্ছে নেফ্রিডিয়া, তাদের রেচনাঙ্গগুলো হচ্ছে নেফ্রিডিয়া। এক্ষেত্রে রেচনাঙ্গ খুব ইম্পর্টেন্ট, রেচনাঙ্গগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই খুব বেশি ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে রেচনাঙ্গগুলো একটু বেশি মাথায় রাখতে হবে। ওকে, সো আশা করি এনিম্যাল ক্লাসিফিকেশনের এই যে মেজর 9টা পর্ব আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, এবং এর বৈশিষ্ট্যগুলো এখন আশা করি আমি যদি তোমাদেরকে বলি আমাকে 5টা বৈশিষ্ট্য বলো, তোমরা বলতে পারবে। এই ধরনের একটা প্রিপারেশন অলরেডি তোমাদের হয়েছে। সো আমি যথেষ্ট সহজভাবে তোমাদের কাছে এটা প্রেজেন্ট করার ট্রাই করলাম। তোমরা আদৌ এটা বুঝেছো কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, এবং কারো যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেটা এই চ্যাপ্টারে হোক বা অন্য কোনো সাবজেক্টে অন্য কোনো চ্যাপ্টারে হোক, আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। সো আমাদের এনিম্যাল ক্লাসিফিকেশনের আপাতত 9টা মেজর ফাইলের সম্পর্কে আমরা পড়লাম। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি করডাটা সম্পর্কে আমাদেরকে আরও অনেক বিস্তারিতভাবে পড়তে হবে। করডাটা
কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অন্যতম একটা বৈশিষ্ট্য এবং তাদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে জীবদ্দশা, অর্থাৎ জীবনের কোনো না কোনো একটা সময়, হয় সেটা ভ্রূণীয় পরিস্ফুটনের টাইমে অথবা লাইফ লং তাদের শরীরে নটোকর্ডের উপস্থিতি থাকবে এবং এই নটোকর্ড পরিণত অবস্থায় মেরুদণ্ডে পরিণত হয়। সো ফাইলাম কর্ডাটাতে আমরা এই প্রত্যেকটা প্রাণী সম্পর্কে বিস্তারিতভাবে জানব। কর্ডাটা হচ্ছে ফাইলাম, এর কিছু সাব ফাইলাম আছে, অর্থাৎ কর্ডাটাকে আমি 3টা ভাগে ভাগ করতে পারি। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এদেরকে আমি কেন 3টে আলাদা আলাদা সাবফাইলামে নিলাম? নিশ্চয়ই এদের কোনো বৈশিষ্ট্য আছে আলাদা যেগুলো পরস্পরের থেকে পৃথক হয়ে থাকে। সো এবার সেই পয়েন্টসগুলো আমি একটু দেখব। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে নটোকর্ড। নটোকর্ডের ক্ষেত্রে তাদের প্রত্যেকেরই নটোকর্ড থাকে, বাট এই যে নটোকর্ড সেটা জীবনের কোনো না কোনো একটা টাইমে মেরুদণ্ডে পরিণত হয় কেবলমাত্র ভার্টিব্রাটার ক্ষেত্রে। কেবলমাত্র ভার্টিব্রেটার ক্ষেত্রে আমরা মেরুদণ্ড দেখতে পারি, বাকিদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের মেরুদণ্ড দেখতে পাই না। ওরাল হুড এবং সিরি, মায়াটম পেশি, মায়াটম পেশি এবং ভুলকা। মাথায় রাখবে এই 3টা পয়েন্টই শুধুমাত্র সেফালোকর্ডাটার ক্ষেত্রে থাকে। তাহলে আমাকে যদি বলে ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটার মধ্যে পার্থক্য লিখো, আমি বলবো এর ওরাল হুড অ্যান্ড সিরি আছে আর নেই, এর মায়াটম পেশি আছে আর নেই। এবং তোমাদের জন্য একটা সুবিধা সেটা হচ্ছে যে পার্থক্য লেখার ক্ষেত্রে তুমি বারবার তোমাকে এটা লিখতে হবে না যে সেফালোকর্ডাটা নটোকর্ড আছে, সেফালোকর্ডা বা মেরুদণ্ড আছে মেরুদণ্ড নেই, এই ওয়ার্ডটাও বারবার লিখতে হবে না। তুমি যদি আমার মতো করে লিখো তাহলে তুমি জাস্ট এখানে লিখবে আছে নেই, আছে নেই, বা এগুলো হচ্ছে আছে 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 বা বিদ্যমান। ফার্স্টে পয়েন্টটা লিখলে এটা প্রত্যেকটা পয়েন্টে বারবার লিখতে হবে না, এই একটা সুবিধা তোমাদের জন্য আছে। এবার চলে আসি দেহ আবরণ। দেহ আবরণ, দেহ আবরণের ক্ষেত্রে আমরা দেখছি ইউরোকর্ডাটাতে আমরা টেস্ট বা টিউনিক নামে আবরণ দেখতে পারি। সেফালোকর্ডাটার ক্ষেত্রে সেটা সম্পূর্ণরূপে স্বচ্ছ হয়ে থাকে এবং ভার্টিব্রেটার ক্ষেত্রে ত্বক থাকতে পারে, পালক থাকতে পারে, লোম থাকতে পারে, আইস থাকতে পারে ভার্টিব্রাটার ক্ষেত্রে। তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা, তাদের মধ্যে ডিফারেন্সটা কি? তাদের মধ্যে মিল একটাই, সেটা হচ্ছে প্রত্যেকের নটোকর্ড থাকে। ডিফারেন্স হচ্ছে একটা টাইমে গিয়ে নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হবে কেবলমাত্র ভার্টিব্রাটার ক্ষেত্রে। ওরাল হুড, সিরি, মায়াটম পেশি, ভুলকা, এই 3টাই থাকে হচ্ছে সেফালোকর্ডাটার ক্ষেত্রে। এবং দেহ আবরণ, টেস্ট বা টিউনিক হচ্ছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। ত্বক, পালক, লোম, আইস এগুলো হচ্ছে ভার্টিব্রাটার ক্ষেত্রে, বাট এখানে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু বলি সেটা হচ্ছে দেহ আবরণ, টেস্ট বা টিউনিক, এটা হচ্ছে ইউরোকর্ডাটার ক্ষেত্রে, একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি এই যে ইউরোকর্ডাটা, এই ইউরোকর্ডাটাকে আমি মেলে 3টা ভাগে ভাগ করতে পারি। 3টা ভাগ না, আসলে 3টা ক্লাসে আমি ভাগ করতে পারি। ক্লাস 1 হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া। তার মধ্যে প্রথমত যে পার্থক্যটা দেখা যায় সেটা হচ্ছে তাদের আকারে। অ্যাসিডিয়াসিয়ার ক্ষেত্রে তাদেরকে দেখা যায় অনেকটা নলাকার বা স্ফীতাকার, নলাকার দেখা যায়। থ্যালিয়াসিয়ার ক্ষেত্রে তাদেরকে লেবু বা পিপের মতো দেখা যায়, এগুলো অবজেক্টিভে খুব বেশি আসে, লেবু বা পিপের মতো দেখা যায়। এবং লার্ভাসিয়ার ক্ষেত্রে তারা ব্যাঙাচি আকারের হয়ে থাকে, ব্যাঙাচি আকারের হয়ে থাকে। আমি যদি তাদের লেজের কথা চিন্তা করি তাহলে অ্যাসিডিয়াসিয়া এবং থ্যালিয়াসিয়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের লেজ দেখব না, বাট লার্ভাসিয়াতে সেটা থাকবে। এই হচ্ছে 2টা মেজর পার্থক্য তাদের মধ্যে। এবং এক্ষেত্রে উদাহরণগুলো ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের আকারগুলো, তারা কে আসলে কোন আকারের হয়ে থাকে। সেফালোকর্ডাটাকে আমি আর কোনো ক্লাসে বিভক্ত করি না, সেফালোকর্ডাটার যা বৈশিষ্ট্য আছে এটা সব প্রাণীর জন্য থাকে। এবার আমরা চলে যাবো ভার্টিব্রেটাকে আমি কি কি ক্লাসে ভাগ করতে পারছি। বাট ভার্টিব্রেটাকে কোনো ক্লাসে ভাগ করার আগে যেখানে ভাগ করা হয় সেটা হচ্ছে 2টা সুপার ক্লাস। সাইক্লোস্টোমাটা, আগের নাম ছিল অ্যাগনাথা, সাইক্লোস্টোমাটা, অ্যান্ড আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। নামগুলো একটু বড় বাট খুব ইজি আসলে।
দুই একবার পড়লে ঠিক হয়ে যাবে। সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার অন্তর্ভুক্ত হচ্ছে দুইটা ক্লাস আছে সাইক্লোস্টোমাটার অন্তর্ভুক্ত। একটা হচ্ছে মিক্সিনি, আরেকটা হচ্ছে পেট্রোমাইসিন টিটা। তাহলে সুপার ক্লাস যেগুলো দেখলাম সাইক্লোস্টোমাটা বা অ্যাগনাথা, এখন আমরা মূলত সাইক্লোস্টোমাটা বলি, আগে ছিল অ্যাগনাথা। আর সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসকে আমরা ডিভাইড করলাম মিক্সিনি এবং পেট্রোমাইসন টিডাতে। এখন এই মিক্সিনি এবং পেট্রোমাইসন টিডার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? মূলত মিক্সিনির ক্ষেত্রে কোর্সিকা থাকে 4 জোড়া কোর্সিকা তাদের দেখা যায়, বাট পেট্রোমাইসন টিডার ক্ষেত্রে তাদের দাঁত এবং চোষণ ক্ষমতা থাকে, দাঁতও থাকে, চোষণ ক্ষমতাও থাকে। মিক্সিনিতে ভুলকার সংখ্যা সাধারণত 5 থেকে 15 জোড়া হয়ে থাকে, যেখানে পেট্রোমাইসন টিডার ক্ষেত্রে সেটি কেবলমাত্র 7 জোড়া হয়ে থাকে, কেবলমাত্র 7 জোড়া। সো দেখলাম সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসকে দুইটা ক্লাসে বিভক্ত করা হয়েছে, মিক্সিনি অ্যান্ড পেট্রোমাইসন টিডা। অ্যান্ড ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসকে ডিভাইড করা হয়েছে 7টা ক্লাসে, 7 ক্লাসে আমরা ডিভাইড করে থাকি। এখন আমরা এই 7টা ক্লাস সম্পর্কে জানবো, এই 7টা ক্লাসে কী কী হয়ে থাকে এবং তাদের মধ্যে কী কী ধরনের ডিফারেন্স আছে। সো ফার্স্টে আমি কথা বলবো কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিস এবং সার্কোপটেরিস নিয়ে। এদের তিনজনের যে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে মৎস্য শ্রেণী, তারা মেনলি মৎস্য শ্রেণী। এই তিনটাতে বিভিন্ন ধরনের মাছেরা বাস করে বা বিভিন্ন ধরনের মাছকে আমরা এই 3টা ক্লাসের অন্তর্ভুক্ত করে থাকি। কিন্তু এদেরকে কেন আমরা 3টা ভাগে ভাগ করলাম, 3টা ডিফারেন্ট ক্লাস কেন? তাদের নিশ্চয়ই তাদের কোনো ডিফারেন্স আছে, তাহলে কী কী ধরনের ডিফারেন্স তাদের থাকতে পারে? মেইনলি এখানে আমরা 3 ধরনের ডিফারেন্স সম্পর্কে বলবো, 3টা ভিন্ন ভিন্ন ডিফারেন্স সম্পর্কে এখন আমরা জানবো। প্রথম ডিফারেন্সটা হচ্ছে অন্তকঙ্কালের ক্ষেত্রে, তাদের অন্তকঙ্কালটা ঠিক কী ধরনের হয়ে থাকে, কিসে গঠন হয়ে থাকে। সো একটা কথা মাথায় রাখবে, কন্ড্রিকথিসের যে অন্তকঙ্কালটা সেটা হচ্ছে তরুণাস্থি নির্মিত, অ্যাক্টিনোপটেরিস এবং সার্কোপটেরিসের হচ্ছে অস্থি নির্মিত। জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে কন্ড্রিকথিস তরুণাস্থি নির্মিত। এবার চলে আসে আইস এবং লেজ হচ্ছে মাছের অন্যতম একটা বৈশিষ্ট্য। সো আমি যদি আইসের কথা চিন্তা করি, কন্ড্রিকথিসের থাকে হচ্ছে এইরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার আইস, তাদেরকে আমরা বলছি প্ল্যাকোয়েট জাতীয় আইস থাকে। এবং তাদের যে লেজটা থাকে, একটা ছোট একটা বড়, সাধারণত হাঙরে আমরা এই ধরনের দেখতে পারি। একে বলা হচ্ছে হেটারো সার্কাল কোষ, হেটারো সার্কাল। তাহলে কন্ড্রিকথিসের ক্ষেত্রে সাধারণত হাঙর যদি তুমি চিন্তা করো, আমরা কি দেখি? তরুণাস্থি নির্মিত অন্তকঙ্কাল, প্ল্যাকোয়েড আইস এবং হেটারো সার্কাল লেজ। অ্যাক্টিনোপটেরিসের ক্ষেত্রে দেখলাম অস্থি নির্মিত অন্তকঙ্কাল এবং তাদের 2 ধরনের আইস থাকে, একটা হচ্ছে সাইক্লয়েড, আরেকটা হচ্ছে টিনয়েড। সাইক্লয়েড এবং টিনয়েড। সাইক্লয়েড মূলত এই ধরনের একটা আইস এবং টিনয়েডের ক্ষেত্রে তারা এই ধরনের হয়ে থাকে। এবং তাদের লেজের কথা আমি যদি চিন্তা করি, তাহলে লেজ হচ্ছে হোমোসার্কাল, অর্থাৎ এই যে 2টি ডিভিশন তারা সেম হয়ে থাকে, হোমোসার্কাল। সার্কোপটেরিসের ক্ষেত্রে তারা অস্থি নির্মিত অন্তকঙ্কাল বিশিষ্ট, তাদের যে আইস থাকে সেটা গ্যানয়েড প্রকৃতির, কোন 4 কোণা হয়ে থাকে। এবং তাদের যে লেজ সেটা হচ্ছে ডাইফিসার্কাল, অর্থাৎ দেখে মনে হচ্ছে 2টা পার্ট, বাট তারা আসলে বিভক্ত না, ডাইফিসার্কাল জাতীয় লেজ তাদের থাকে। সো আমরা 3 ধরনের মাছ বা মৎস্য শ্রেণী সম্পর্কে জানলাম, কন্ড্রিকথিস তরুণাস্থি নির্মিত, প্ল্যাকোয়েড আইস এবং হেটারো সার্কাল লেজ বিশিষ্ট। অ্যাক্টিনোপটেরিসে এবং সার্কোপটেরিসের ক্ষেত্রে অস্থি নির্মিত অন্তকঙ্কাল, অ্যাক্টিনোপটেরিসে 2 ধরনের আইস থাকে, সাইক্লয়েড এবং টিনয়েড। এবং সার্কোপটেরিসের ক্ষেত্রে গ্যানোয়েড বা 4 কোণা কিছু আইস থাকে। এক্ষেত্রে অ্যাক্টিনোপটেরিস এবং কন্ড্রিকথিসের ক্ষেত্রে সেটা দেখবে, অ্যাক্টিনোপটেরিসের গোলাকার যে আইস সেগুলো একটু বড় আকৃতির হয়ে থাকে এবং কন্ড্রিকথিসে খুবই ছোট ছোট আকৃতির হয়ে থাকে, বোঝা যায় না যে আইস আছে সেখানে আদৌ।
এবং তাদের যে লেজগুলো অ্যাক্টিনোট্রিসের ক্ষেত্রে হোমোসার্কেল হয়ে থাকে এবং সার্কোপটেরিসের ক্ষেত্রে ডাইফিস সার্কেল হয়ে থাকে। সো এবার আমরা চলে যাব অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভস এবং ম্যামালিয়ার ক্ষেত্রে। ওকে, সো এবার আমরা আলোচনা করব 5টা বিশেষ শ্রেণীর সম্পর্কে। এক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমরা মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী এভাবে ভাগ করে নিয়েছি। সো এটা হচ্ছে মৎস্য শ্রেণী, অ্যামফিবিয়া বা উভচর শ্রেণী, উভচর, রেপটিলিয়া বা সরীসৃপ, এভস বা পক্ষীকুল, ম্যামালিয়া স্তন্যপায়ী। আমরা বিলং করি ম্যামালিয়াতে। তাহলে 5টা বিশেষ শ্রেণী সম্পর্কে আমরা এবার জানবো। কি কি জানবো তাদের সম্পর্কে? প্রথমত যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে ত্বক। ত্বক মৎস্য শ্রেণী, তাদের ক্ষেত্রে কি হয় আমরা তো জানি। ত্বকে কি কি থাকে? আইস থাকে, ভেজা এবং গ্রন্থিময় হয়ে থাকে এই তাদের এই ত্বকটা বা বাইরের আবরণটা, তাহলে তাদের থাকছে আইস। এক্ষেত্রে আমার লেখাগুলো একটু স্ক্যাটার্ড মনে হচ্ছে, বাট তোমরা একটু গুছিয়ে লিখবে। আমি ছকাকারই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা গুছিয়ে এটা ছকাকারে করে নেবে। সো মৎস্য শ্রেণীতে আমরা দেখছি আইস। উভচরে কি থাকে? উভচরে ভেজা, গ্রন্থিময় এবং নগ্ন হয়ে থাকে। সরীসৃপের ক্ষেত্রে সাধারণত শুষ্ক থাকে, তাদের যে বাইরের আঁশটা তারা শুষ্ক থাকে এবং আঁশ নির্মিতই থাকে, আঁশতে আবৃত, এবং এটাকে আমরা বলছি এপিডার্মাল আঁশ। এপিডার্মাল আঁশ। পক্ষীকুলের ক্ষেত্রে আমরা দেখি পালক থাকে এবং তা অত্যন্ত শুষ্ক থাকে, এবং ম্যামালিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত শুষ্ক এবং গ্রন্থিময় লোমাবৃত ত্বক দেখে থাকি। লোমাবৃত শুষ্ক ত্বক দেখে থাকি এবং সেখানে প্রচুর পরিমাণে গ্রন্থি থাকে, যেমন শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি। তো মৎস্য শ্রেণীতে আমরা দেখলাম আইস, রেপটিলিয়াতেও আমরা দেখলাম আইস, বাট রেপটিলিয়াসটা শুষ্ক থাকে মৎস্য শ্রেণী, এবং অ্যামফিবিয়ার ক্ষেত্রে তারা ভেজা থাকে, ভেজা গ্রন্থিযুক্ত থাকে, এবং এভস আর ম্যামালিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম শুষ্ক ত্বক। এবার চলে আসি চলন অঙ্গ, তারা কি দিয়ে সাধারণত চলন সম্পন্ন করে থাকে? মাছের ক্ষেত্রে হচ্ছে লেজ বা পাখনা হেল্প করে থাকে তাদেরকে, লেজও হেল্প করে, পাখনাও হেল্প করে। উভচরের ক্ষেত্রে সাধারণত 2 জোড়া পদ থাকে, রেপটিলিয়ার ক্ষেত্রে 2 জোড়া পদ থাকে, এভসের ক্ষেত্রে এবং ম্যামালিয়ার ক্ষেত্রেও তাই থাকে, বাট এভসের ক্ষেত্রে কি হয়? অগ্রপদটা ডানায় পরিণত হয়, তাহলে 1 জোড়া ডানা থাকে, 1 জোড়া পদ থাকে। এবং মানুষের ক্ষেত্রে 2 জোড়া পদ থাকে, বাট আমাদেরও 1 জোড়া পদ হচ্ছে রূপান্তরিত। আমাদের হাত হচ্ছে অগ্রপদ, যেটা রূপান্তরিত অগ্রপদ, বাট আমাদেরও 2 জোড়া পদ থাকে। এবার চলে আসি শ্বসন অঙ্গ। স্বাভাবিক যারা পানিতে থাকবে তাদের ক্ষেত্রে থাকবে হচ্ছে ফুলকা, এবং আমাদের ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে হচ্ছে ফুসফুস থাকে। বাট এক্ষেত্রে দেখো এমফিবিয়া বা উভচর, তাদের ক্ষেত্রে কি হয়? উভচরের ক্ষেত্রে তারা সাধারণত ছোট অবস্থায় বা জীবনের প্রথম দশায় তারা পানিতে বসবাস করে, সেক্ষেত্রে তাদের ফুলকা থাকে। বাট যখন তারা একটু পরিণত অবস্থায় আসে, যখন তারা স্থলচর হয়ে যায়, তখন তাদের এই ফুলকাটা পরবর্তীতে ফুসফুসে পরিণত হয়ে থাকে। এই কথাটি একটু মাথায় রাখবে। সাধারণত শুধু মাছে ফুলকা থাকে, বাট অ্যামফিবিয়ারও প্রথম অবস্থায় ফুলকা থাকে এবং পরবর্তীতে সেটা ফুসফুসে রূপান্তরিত হয়ে থাকে। যদি হার্টের দিক থেকে আসি, মেইনলি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট হচ্ছে আইডিয়াল হার্ট, যেটাকে আমরা উন্নত বৈশিষ্ট্য হিসেবে ধরে থাকি। বাট মাছের ক্ষেত্রে হার্টটা হয়ে থাকে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্টটা হয়ে থাকে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচরের ক্ষেত্রে সেটা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, উভচরের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট বাকিদের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এর মধ্যে শুধুমাত্র এভসে সেটা সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, এবং ম্যামালিয়াতে সেটা সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। যেমন আমাদের থাকে ডানলিন্দ ডান নিলয়, বামলিন্দ বাম নিলয়, কিন্তু রেপটিলিয়ার ক্ষেত্রে সেটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে, বাট সেটা অসম্পূর্ণভাবে বিভক্ত থাকে। রক্তে যদি আসি, সাধারণত উষ্ণ রক্ত হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, এবং উষ্ণ রক্তটা থাকে পাখি এবং ম্যামালিয়ার ক্ষেত্রে, বাকিদের শীতল রক্ত বিশিষ্ট থাকে। করটিক স্নায়ু খুব বেশি ইম্পর্টেন্ট, সামনে আমরা করটিক স্নায়ু নিয়ে অনেক পড়াশোনা করবো। তো করটিক স্নায়ুর মধ্যে একটা কথা মাথায় রাখবে, মাছে থাকে 10 জোড়া, উভচরে থাকে 10 জোড়া, সরীসৃপে থাকে 12, এভসে 12 এবং স্তন্যপায়ীতেও 12। কর্টিক স্নায়ু হচ্ছে 12 জোড়া করে। অক্ষিপল্লবের ক্ষেত্রে যদি আসে, আমাদের চোখ 2টা, আমাদের অক্ষিপল্লব 2টা। পাখি, সরীসৃপ, উভচর
তাদের ক্ষেত্রে সাধারণত 3টা করে অক্ষিপল্লব দেখা যায়, 3টা করে অক্ষিপল্লব দেখা যায় এবং মাছে কোনো ধরনের অক্ষিপল্লব থাকে না। এবার চলে আসি নিষেক। সাধারণত সরীসৃপ থেকে শুরু করে সরীসৃপ, এভস এবং ম্যামালিয়ার ক্ষেত্রে অন্তঃনিষেক ঘটে থাকে, অর্থাৎ শরীরের ভেতরে নিষেক ঘটে। বাট রেপটিলিয়া, এভস এবং ম্যামালিয়া তারা নিষিক্ত ডিম দিয়ে থাকে। সরীসৃপের ক্ষেত্রে যেটা দেখা যায়, তাদের নিষিক্ত ডিম থেকে বাচ্চা উৎপন্ন হয়। এভসের ক্ষেত্রে নিষিক্ত ডিম থেকে বাচ্চা উৎপন্ন হচ্ছে। স্তন্যপায়ীর ক্ষেত্রে সাধারণত বাচ্চা প্রসব করা হয়। তবে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে হংসচন্দ্র বা প্লাটিপ্লাস বলে, প্লাটিপ্লাস বলা হয়। প্লাটিপ্লাস সাধারণত ডিম নিষিক্ত করে থাকে এবং সেখান থেকে পরবর্তীতে সন্তান জন্মদান করে থাকে তারা। সো এই গেল আমাদের 5টা বিশেষ শ্রেণী সম্পর্কে পড়াশোনা। তাহলে আজকের লেকচারে আমরা অলরেডি আমাদের শ্রেণীবিন্যাসের মেইন কিছু পয়েন্ট পড়ে নিলাম। কিভাবে পড়লাম সেটা ছকের মাধ্যমে পড়লাম, যাতে আমাদের খুব ভালো করে মনে থাকে। এবং এক্ষেত্রে আমি বারবার বলছি, তোমরা যদি এখনও ছকটা ঠিকমতো না তুলে থাকো, কাইন্ডলি প্লিজ প্রত্যেকটা ছক, ভিডিও প্রত্যেকটা টার্ম, আমি কোথায় কি বলেছি প্রত্যেকটা টার্ম একটু নোট ডাউন করার ট্রাই করো এবং প্রত্যেকটা ছক খুব সুন্দরভাবে নোট ডাউন করে তোমাদের বইয়ের সাথে অ্যাটাচ করে রাখো। এতে তোমাদের পরীক্ষার টাইমে খুব হেল্প হবে, কারণ পরীক্ষার টাইমে লাইন বাই লাইন রিডিং পড়ার টাইমটা থাকে না। তোমরা ইন্টার স্টুডেন্ট, সো তোমাদেরকে অনেক গুছিয়ে পড়তে হবে। তোমাদের জন্য আমি এটাই বলবো যে তোমরা ছক করে বা কিছু নোট ডাউন, তোমরা অনলাইনে এখন ক্লাস করছো এই সিচুয়েশনে, সো অনলাইন ক্লাসে আমরা যা যা বলছি তোমাদেরকে, প্রত্যেকটা কোন জিনিসটার উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কোন জিনিসটার উপর কম গুরুত্ব দিচ্ছি, এগুলো একটু নোট ডাউন করে রাখবে বইতে, অথবা স্টিকি নোটে লিখে সেটা বইয়ে লাগিয়ে রাখবে। এতে তোমাদের পরীক্ষার টাইমে অনেক বেশি হেল্প হবে। সো আজকের ক্লাসে আমি ট্রাই করলাম খুব ইজিলি তোমাদেরকে প্রত্যেকটা শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাস কীভাবে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হচ্ছে এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার। বাট এরপরও কারো যদি কোনো পার্সোনাল প্রবলেম থেকে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সেও যদি জানাতে না চাও, তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে ইনবক্সে আমাকে সেটা জানাতে পারো। আমি অবশ্যই ট্রাই করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার। এবং অ্যাডমিশন রিলেটেড আর তোমাদের এইচএসসি একাডেমিকে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য আমি তোমাদের পাশে থাকবো। তোমরা যদি কমেন্টে আমাকে জানাতে না চাও, অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্সে জানাতে পারো। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে মেইনলি আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, কীভাবে বৈশিষ্ট্যগুলো ঠিকমতো মনে রাখবো সেই সম্পর্কে আলোচনা করলাম। এরপরও যদি তোমাদের কোনো ল্যাকিংস থাকে এই রিলেটেড, যদি নতুন কোনো ভিডিও চেয়ে থাকো, তাহলে ভিডিওর টপিকটা আমাকে কাইন্ডলি একটু ইনবক্স করে দিবে আর কমেন্ট করে দিবে, যেন আমি জানতে পারি নেক্সট আমি কোন টপিকে ভিডিও আনবো। সো আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড যারা এখনও আমাদের লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করোনি, কাইন্ডলি তোমরা অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন পার্ট 1টা একটু অ্যাটেন্ড করবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড এছাড়াও আমরা বোটানি অ্যান্ড জুওলজির বিভিন্ন টপিকের উপর বিভিন্ন লেকচার আমাদের চ্যানেলে আপলোড করেছি। সো সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা ভালো ধারণা রাখার জন্য অবশ্যই সেই ক্লাসগুলো করবে। এবং নেক্সট আমরা আনতে চলছি আমাদের ফেসবুক পেজে ফ্রি এমসিকিউ এক্সাম। তোমরা সবাই ট্রাই করবে সেই এমসিকিউ এক্সামটা অ্যাটেন্ড করার। এতে করে তোমরা কি পড়ছো, তোমাদের কতদূর প্রিপারেশন হচ্ছে সেটা সম্পর্কে অ্যাটলিস্ট তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।